তাপহারিণী। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস অফ স্বামী বিবেকানন্দ টুয়ার্ডস এডুকেশন। বিষয়টি খুব বড় বিষয়, কিন্তু এই ক্ষুদ্র সময়ে আমরা আপনাদেরকে একটু ধারণা দেবার চেষ্টা করব এবং জিনিসটার একটা ইন্ট্রোডাকশন বিষয়টির, যাতে ভবিষ্যতে আপনারা এই বিষয়ে আগ্রহী হতে পারেন, আরো পড়াশোনা করতে পারেন, নিজেদের জীবনে চর্চা করতে পারেন এবং এক্সপেরিমেন্ট করতে পারেন নিজেদের মতন করে। যেহেতু অনেকেই আপনারা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত আছেন, বা আমি বললাম সকালেও যে নিজের বাড়িতেও হয়তো নিজেদের পরিবারের কচিকাচারা রয়েছে, তাদেরকে নিয়েও আপনারা এক্সপেরিমেন্ট করতে পারেন। আমাদের যে সেশনগুলি চলছে, আপনারা যারা উপস্থিত রয়েছেন, যেটুকু টেকনোলজিক্যাল ইস্যুস আছে, কেননা এই জিনিসটা এখনো দাঁড়ায়নি অতটা, এই টেকনোলজিগুলো ইভলভিং টেকনোলজিস, এখনো খুব ভালোভাবে দাঁড়ায়নি, কিছু কিছু ইস্যুস আছে। কিন্তু আরেকটি জিনিস, যারা আমরা পার্টিসিপেন্টস, আমাদের একটু সময়ের আগে জয়েন করতে হবে কাইন্ডলি। যুব মহামন্ডলের দিক থেকে, আমাদের তরফ থেকে আমাদের এটা কিন্তু মানে আমরা আশা করি যে যুব মহামন্ডলের লোকেরা একটু সিরিয়াস হবে, একটু আগে জয়েন করে নেবে, নতুবা ওই রেকর্ডিং শুরু হয়ে গেলে তখন কিন্তু জয়েন করার ইস্যুস আছে। যারা আগে জয়েন করেছেন তাদের ক্ষেত্রে প্রবলেম হবে না, যারা নতুন জয়েন করতে চাইছেন তাদের ক্ষেত্রে প্রবলেম এরকম হবে। বেশ, আমরা হয়তো অনেককেই মিস করছি, আমরা বিষয়ে চলে যাই। যে আলোচনাটা করার কথা বলছিলাম, যে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস। মজার বিষয় জানেন, স্বামীজি, আমরা জানি 4টি বেদ। আমি যতটা পারি, খুব ভাস্ট সাবজেক্ট এবং অ্যাজ সাচ খুব একটু ডিফিকাল্ট সাবজেক্ট, কিন্তু খুব সহজ ভাষায় বলছি। যাদের যাদের মাইকটা অন আছে একটু অফ করে দিন, অথবা ফিডব্যাক নেবে। অতনু কুন্ডু এরকম মাইক অন আছে যাদের, অফ করে দিন মাইকটা। তো আমরা জানি, আমরা আমাদের 4টি বেদ, ঋক, সাম, যজু এবং অথর্ব। স্বামীজি অদ্ভুতভাবে পঞ্চম বেদের কথা বলেছেন, এবং পঞ্চম বেদকে বলছেন সাইকোলজি, মনোবিদ্যা। একদম ক্লিয়ারলি স্বামীজি বলেছেন ক্যাটেগরিক্যালি যে সাইকোলজি হচ্ছে পঞ্চম বেদ, মনোবিদ্যা। এবং তারপরে বলছেন প্রত্যেককেই এই বিদ্যার চর্চা করা উচিত। এই বিষয়টা কিন্তু একটুখানি মনে রাখতে হবে আমাদের। বলছেন প্রত্যেককেই এই বিদ্যার চর্চা করা উচিত। এখন সাইকোলজি আমরা জানি মনোবিদ্যা, মন সম্পর্কিত বিদ্যা, মন সংক্রান্ত বিদ্যা এবং মনের বিদ্যা। এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে সাইকোলজি, আমরা সাইকোলজি বলতেই আমাদের মনের ক্যানভাসে যেটা ফুটে ওঠে সেটি হচ্ছে ওয়েস্টার্ন সাইকোলজি কথা, সেই ফ্রয়েড এটসেট্রা এটসেট্রা। আমরা অনেকেই জানি না একটি ভাস্ট সাবজেক্ট আছে। স্বামীজি সাইকোলজি বলতে যেটা মিন করছে সেটি হচ্ছে ইন্ডিয়ান সাইকোলজি, প্রাচ্য মনোবিদ্যা, ভারতীয় মনোবিদ্যা। স্বামীজি কিন্তু সাইকোলজি বলতে পাশ্চাত্য সাইকোলজিকে, ওয়েস্টার্ন সাইকোলজিকে মিন করছেন না। স্বামীজির সময়ে ওয়েস্টার্ন সাইকোলজি আর্লি স্টেজে ছিল। তারপরে ওয়েস্টার্ন সাইকোলজি ফ্রয়েডের হাত ধরে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে মার্কসের থিওরি আসার পরে তার হাত ধরে কিছু ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে বিহেভিয়ারাল সাইকোলজি তার হাত ধরে ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে কগনিটিভ সাইকোলজির যুগ এসেছে, এবং অবশেষে বর্তমানে এখন যে সাইকোলজির যুগ চলছে সেটি হচ্ছে পজিটিভ সাইকোলজি। নাও এখন একটি কথা বলে রাখি আমি, এই যে পজিটিভ সাইকোলজি, এইটি কিন্তু অনেকখানি যে ইন্ডিয়ান সাইকোলজির কথা বলা হচ্ছে, বা স্বামীজি যে সাইকোলজি কথা বলছেন, মিন করছেন, সেই সাইকোলজির অনুসারী অনেকখানি। এবং ওয়েস্টার্ন সাইকোলজিস্ট তারা অনেকটাই পারফেকশনের এই বিষয়ে দাবি করছেন। এখন যেটি কথা আমরা বললাম যে স্বামীজির সাইকোলজিক্যাল পার্সপেক্টিভস, আমরা সাইকোলজির দিক থেকে দেখবো না, এডুকেশন যে স্বামীজির যে থিওরি অফ এডুকেশন আছে, যে ফিলোসফি অফ এডুকেশন আছে, তার পরিপ্রেক্ষিতে স্বামীজি সাইকোলজির যে কথা বলেছেন সেগুলিতে বিষয়টা আমরা একটু স্পেসিফিক করে নিয়েছি। স্বামীজি
শিক্ষা বলতে তাহলে কি বুঝতেন? আমরা এতক্ষণ আলোচনা শুনেছিলাম, ঘুরে ফিরে তত্ত্বগুলি আলোচনা হচ্ছিল। স্বামীজি একটি কথা বলেছেন, মনে রাখবেন, যে আমি সারা জীবনে যা প্রচার করেছি সেটি একমাত্র উপনিষদ। আমি উপনিষদ ছাড়া আর অন্য কিছুই প্রচার করিনি। এখন স্বামীজি যদি তার বাণীতে সেই উপনিষদকেই তুলে আনেন, যে উপনিষদ ঋষিদের চর্চার উপনিষদ, তারা গবেষণা করেছিলেন, তারা আবিষ্কার করেছিলেন যে জ্ঞান রাশি, সেই আবিষ্কৃত জ্ঞান রাশি হচ্ছে উপনিষদ বা বেদ হিসেবে বলতে পারি। বেদ শব্দটাই হচ্ছে যে জ্ঞানাত্মক শব্দ, মানে বেদ মানেই হচ্ছে জ্ঞান রাশি। এখন এই জ্ঞান রাশি কিন্তু কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, অনেক ঋষিরা গবেষণা করেছেন, তাদের যে গবেষণার ফসল, তার যে কনসলিডেটেড রূপ, তার যে সংকলন, সেটি হচ্ছে যে বেদ। এই জন্য বেদকে বলা হয় অপৌরসেয়। অন্যান্য ধর্মগ্রন্থের মতন এটি কোনো একটি মানুষ বলে যাননি, অনেক ঋষিদের যৌথ গবেষণার ফসল। তারা যারা যা আবিষ্কার করেছেন, যা যা তাদের যা ফাইন্ডিং ছিল, তার সংকলন। এই জন্য অপৌরসেয়, কারোর একার সম্পত্তি নয়, ব্যক্তিগত সম্পত্তি নয়। এই জন্য এটি খুব টাইম টেস্টেড এবং এটি খুব সায়েন্টিফিক। কেন? যেহেতু গবেষণা একটি পদ্ধতি আছে, লজিক আছে, সেই লজিক, সেই পদ্ধতি ইউনিভার্সাল। সেই গবেষণাগুলো আজকেও আমরা রিরান করতে পারি এবং তাকে টেস্ট করে দেখতে পারি, যেমন শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের এন্টায়ার সাধনার পিরিয়ডে করেছিলেন। এত হাজার বছরের নিবেদিতার ভাষায় যে 2000 বছরের ভারতের যে আধ্যাত্মিক যে ঐশ্বর্য, ঋষিদের যে গবেষণা, শ্রীরামকৃষ্ণ তার সাধনার ওই 14 বছরের মধ্যে ওই সমস্ত সাধনাগুলি করেছেন, করে দেখে নিয়েছেন ঋষিরা যা বলছিলেন সেই পদ্ধতি মতে গিয়ে সেগুলি সত্য কিনা। এই জন্য এগুলি আমরা বারবার করে রিটেস্টিং এবং রিটেস্টিং করতে পারি, সেই জন্য খুব সায়েন্টিফিক এগুলি। কিন্তু স্বামীজি অন্যান্য ধর্মগ্রন্থের ক্ষেত্রে বলেছেন, যেহেতু একজন ব্যক্তি বলেছেন, সেই ব্যক্তি যদি তার ঐতিহাসিকতা নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তার বক্তব্য, যেটি আমরা ধর্মগ্রন্থ বলি, তার ঐতিহাসিকতা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাবে, তার অথেন্টিসিটি নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাবে। এই 4টি বেদের ক্ষেত্রে সেই ভয়টা নেই। এই বেদরাশি এই নয় যে শুধু হিন্দুদের সম্পত্তি, এই জ্ঞানরাশি যে কোনো মানুষের সম্পত্তি। হিন্দু এসব অনেক পরে শব্দগুলি এসেছে। যে কোনো মানুষের সম্পত্তি, গোটা পৃথিবীর যে কোনো মানুষের সম্পত্তি, যে কোনো কালের যে কোনো সমাজের সমস্ত মানুষের সম্পত্তি। এই জ্ঞানরাশি হচ্ছে ইউনিভার্সাল। এই কথা স্বামীজি বেদ সম্বন্ধে, উপনিষদ সম্বন্ধে আমাদেরকে বলে দিয়ে গেছেন। এখন যে সাইকোলজির কথা আমরা বলছিলাম, স্বামীজি যদি এই বেদ এবং উপনিষদের অনুসারী হয়েই সেই সাইকোলজির কথা বলে থাকেন, যেহেতু নিজেই বলছেন যা বলেছি আমি উপনিষদের কথাই বলেছি, আমরা সাইকোলজি সেই স্বামীজি যে মনোবিদ্যার কথা বলছেন উপনিষদেও পাই। আমাদের যে পাতঞ্জলের যে যোগ দর্শন আছে সেখানেও পাই, সাংখ্য দর্শনেও কিছুটা পাই। এইরকম করে একটি কনসলিডেটেড রূপ পেয়েছে পরবর্তীকালে। এই যে ভারতীয় মনোবিদ্যা, এই ভারতীয় মনোবিদ্যার খুব একটি অদ্ভুত রূপ আছে। তার আগে একটি ছোট্ট পরিসরে আলোচনা করা যাক যে স্বামীজি শিক্ষা বলতে কি বুঝিয়েছেন। দেখুন, আমরা আমাদের শাশ্বত শাস্ত্রগুলিতে পাচ্ছি, এই যেমন আগে একচিত্তানন্দজি বলছিলেন, সা বিদ্যা ইয়া বিমুক্তায়ে, যা আমাদের মুক্তি প্রদান করে সেটি হচ্ছে বিদ্যা। বেশ, এলসওয়্যার শাস্ত্রে আবার বলা হচ্ছে যে মনা এব মনুষ্যানাম বন্ধা মোক্ষয় কারণম। কি বলা হলো? যে মানুষের বন্ধন এবং মুক্তির কারণ হচ্ছে মানুষের মন, এব নিশ্চিত রূপেই মানুষের নিজের মন। তাহলে আমরা প্রথমে এই থিওরিতে দেখলাম যে যা বিদ্যা সেইটি মানুষকে মুক্তি প্রদান করে। আবার এখানে দেখছি যে মুক্তি এবং বন্ধনের কারণ হচ্ছে মন। তাহলে ক্লিয়ারলি বুঝতে পারছেন বিদ্যা এবং মন প্রায় সমার্থক হয়ে উঠছে, যেহেতু দুজনেই বন্ধন থেকে মুক্তি প্রদান করছে। বিদ্যা এবং মন প্রায় সমার্থক হয়ে উঠছে। এখন বিদ্যা শব্দটির অর্থ কি?
বিদ্যা শব্দটি আমরা শাস্ত্রে যা পাচ্ছি, আজকালকার দিনে এডুকেশন বলতে আমরা বিদ্যাও বুঝি, শিক্ষাও বুঝি। তখনকার পরিভাষায় বিদ্যা বলতে আজকের দিনের ভাষায় আমরা বলতে গেলে বলতে পারি কারিকুলাম বা সিলেবাস, পার্টিকুলার একটা সাবজেক্ট, পার্টিকুলার স্ট্রিম অফ নলেজ, একটা সায়েন্স, এইটাকে মিন করা হতো। কখনো কখনো যে এন্টায়ার গোটা শিক্ষাকে বিদ্যা বলে মিন করা হতো না তা নয়, কিন্তু স্পেসিফিক্যালি বিদ্যা মানে হচ্ছে সিলেবাস, একটি কারিকুলাম, এটি বিষয়, জ্ঞানের বিষয়, একটি শাখা, ব্রাঞ্চ অফ নলেজ। এইবারে শিক্ষা তাহলে কি? শিক্ষা ধাতুটাই হচ্ছে, দেখুন বিদ্যায় কিন্তু বিদ ধাতু প্রয়োগ হয়েছে। বিদ্যা মানে জ্ঞান, যেটা কন্টেন্ট। আচ্ছা, এই যে শিক্ষা, এই ধাতুটি হচ্ছে সিক্স ধাতু। সিক্স ধাতুর অর্থই হচ্ছে শিক্ষা করা, মানে টু লার্ন, টু নো এর অর্থ। তাহলে একটা জিনিস আমরা এখান থেকে দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে বিদ্যা হচ্ছে যে সিলেবাস বা কারিকুলাম, এবং শিক্ষা হচ্ছে সেই কারিকুলাম বা সিলেবাসকে জানবার পদ্ধতি। আমরা প্রাচীনকালে একটি শাস্ত্রের খুব সুন্দর একটি কথা আছে, আজকে আমরা যা পাশ্চাত্য মতে শিক্ষা দর্শন নিয়ে যা চর্চা করি তার সঙ্গে প্রায় এন্টায়ারলি মিলে যায়। এই কথা আমরা বারবার বলে থাকি, আবার আপনাদের স্মরণ করিয়ে দিই। বলছেন যে এই যে বিদ্যা বা বিষয়টি, যে কারিকুলামকে আমরা শিক্ষা করছি, এই শিক্ষা করার ঘটনাটা ঘটে কিভাবে? শাস্ত্র আমাদেরকে বলছেন খুব সুন্দর করে, চারটি বাক্যে, একটি শ্লোকে বলছেন এরকম ধরনের, যে শিক্ষা করার পদ্ধতিটি কিরকম না, যদি ধরে নিই আমার একটি জ্ঞানের বিষয় আছে, একটা সিলেবাস আছে, ধরে নিচ্ছি ওইটা আমাকে শিখতে হবে। যেমন আমরা বিদ্যালয়ে বা অন্যান্য জায়গায় ভর্তি হই, কোনো কোর্সে ভর্তি হই, ওই যে কোর্স, যে কন্টেন্ট, মডিউল, ধরে নিচ্ছি ওটা 100% আমাকে শিখতে হবে, পরীক্ষা দিয়ে 100% নম্বরের পরীক্ষা দিতে হবে, তার মধ্যে নম্বর পেতে হবে, অ্যাচিভ করতে হবে। বলা হচ্ছে যে এই প্রাচীন সংস্কৃত শ্লোকটিতে, যে আচার্যাৎ পাদম আধত্তে পাদম শিষ্য স্বমেধয়া পাদম স্বব্রহ্মচারীভ্য পাদম কালানুক্রমেণ চ। কি বলা হলো না, পাদম মানে 25%। যদি এন্টায়ার কোর্স মেটেরিয়ালটা, মডিউলটা যদি 100% হয়, তার 25% আচার্যাৎ পাদম আধাত্তে, 25% আমরা শিক্ষকের কাছ থেকে পাচ্ছি। আমাদের শিক্ষকদের ভূমিকা এইটুকু। বলা হলো যে পাদম শিষ্য স্বমেধয়া, শিষ্যের নিজস্ব মেধা শক্তির দ্বারা 25% সে ওই সিলেবাসে অ্যাকোয়ার করছে। 50% হলো, 50% বাকি রইল। বলা হচ্ছে পাদম স্বব্রহ্মচারীভ্য, 25% নিজের যে পিয়ার গ্রুপ, বন্ধু বান্ধব, যারা ক্লাসমেটস, তাদের কাছ থেকে আলোচনাকালে, টিউশনে হোক, লাইব্রেরিতে হোক, হস্টেলে হোক, ক্লাসরুমের অন্য সময় হোক, বারান্দায় হোক, সব জায়গাতে তাদের সঙ্গে যে আলোচনাকালে হয় না এরকম, স্যার কি বললেন, আচ্ছা এটা কি ব্যাপারটা বলতো, একটু বুঝিয়ে দিত। বিশেষ করে পরীক্ষার সময়তে আরো ভালো আমরা দৌড়দৌড়ি করতে শুরু করি, এমুকটা কি টুসুকটা কি। এই নিজেদের চর্চার মধ্যে থেকে হোমোজেনিয়াস যে গ্রুপ আছে ছাত্রছাত্রীদের, পাদম 25% সেখান থেকে আমরা অ্যাকোয়ার করি। তাহলে 75% হলো, বাকি রইল 25%। বলা হচ্ছে পাদম কালানুক্রমেণ চ। ওই 25% নির্ভর করছে এই 75% কত এফেক্টিভলি এবং পারফেক্টলি তুমি শিখেছো, তোমার এই নলেজ বেসের উপরে, যে নলেজ বেসটা উইথ দ্য টাইম আরো পারফেক্ট হবে, আরো ম্যাচিওর হবে, এবং কালানুক্রমেণ চ, গ্র্যাজুয়ালি উইথ দ্য টাইম আমরা একটা সময়ে যে ম্যাচুরিটি আসবে, মেন্টাল ম্যাচুরিটি, তখন আমরা এমন কিছু জিনিস হয়তো ক্লাস 5-এও পড়েছি, যার অর্থ বুঝতে বুঝতে আমার হয়তো ক্লাস 9 বা 10 হয়ে গেছে। আপনারা নিজেদের জীবনে একটু ইন্ট্রোস্পেক্ট করে দেখবেন, হয়তো আপনাদের গ্র্যাজুয়েশনে, মাস্টার ডিগ্রিতে যা পড়েছেন, এতদিন বাদে এসে তার প্রকৃত অর্থ বুঝতে পারছেন, ঠিক অর্থ বুঝতে পারছেন। আমরা কারিকুলামের ক্ষেত্রে একটা হিডেন কারিকুলামের কথা বলি, ওই কারিকুলামের পিছনে একটি লুকানো কারিকুলাম থাকে, যেটা বয়স ছাড়া, ম্যাচুরিটি ছাড়া বোঝা যায় না।
এখন এর থেকে একটি জিনিস বেরিয়ে এলো, সেটা হচ্ছে যে সেটি হচ্ছে যে আমরা পরে এইগুলি বলে দেবো, আপনারা প্রশ্ন করবেন বলে দেবো। একটি জিনিস বেরিয়ে এলো যে ছাত্রের নিজস্ব মেধা তার দ্বারা 25% শেখে এবং শিক্ষকের কাছ থেকে 25% শেখে। আমরা বিদ্যা শিক্ষা আমাদের চিরন্তন শাশ্বত সাহিত্যে, সনাতন সাহিত্যে কি বলা হয়েছে শিখলাম। স্বামীজি বিদ্যার কি সংজ্ঞা দিচ্ছেন, শিক্ষার কি সংজ্ঞা দিচ্ছেন? স্বামীজি বলছেন যে এই যে বিদ্যা বা জ্ঞানরাশির কথা বলা হলো, এই বিদ্যা বা জ্ঞানরাশি সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি কি বলছেন? বলছেন যে কাষ্ঠে যেমন অগ্নি থাকে, ঠিক সেই রকম ভাবে আত্মায় সমস্ত জ্ঞানরাশি নিহিত আছে। কিন্তু কাঠে আগুন থাকলে, এইবারে আমরা যারা বিরাট করে বুঝি, কাঠে আগুন থাকলে সেই কাঠের আগুন তো এমনি এমনি জ্বলে ওঠে না, উই হ্যাভ টু গিভ ইট এ রাব। আমাদেরকে এটাকে ঘর্ষণ করতে হয়। যদি এইরকম ফ্রিকশন আনি, হয়তো ওই আরেকটি কাঠ দিয়ে উপরে ঘর্ষণ করলাম, আগেকার দিনে যেভাবে আগুন জ্বালানো হতো, তখন কাঠের মধ্যে যে নিহিত অগ্নি আছে, পোটেনশিয়াল যে ফায়ার আছে, সেইটি তখন জ্বলে ওঠে, নিজে নিজে নয়, বাইরে থেকে কিছু প্রয়োগ করতে হয়। অথবা আপনি বাইরে থেকে একটি দেশলাই কাঠি করে অথবা অন্য কোনো ভাবে আগুন নিয়ে গিয়ে কাঠে সংযোগ করলেন। তাহলে বাইরে থেকে একটি উপাদানের দরকার হচ্ছে, বাইরে থেকে একটি সাহায্যের দরকার হচ্ছে, একটি ইন্টারফারেন্সের দরকার হচ্ছে। এই যে সাহায্য, স্বামীজির ভাষায় এইটি হচ্ছে যে সাজেশনস। এই সাজেশনস আসে শিক্ষকের কাছ থেকে, এই সাজেশনস আসে বন্ধু বান্ধবের কাছ থেকে, এই সাজেশনস আসে আমাদের বই থেকে। আমরা যেন শিক্ষা বলতে বই, শিক্ষক এবং যা যা বলা হলো ব্ল্যাকবোর্ড, কম্পিউটার, ওয়েব কন্টেন্ট, এই সমস্তকে যেন মনে না করি। আত্মায় সমস্ত জ্ঞান রাশি নিহিত আছে। নাম্বার 2, স্বামীজি বলছেন যে এডুকেশন ইজ দ্য নার্ভাস অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। এমন কিছু আইডিয়া যেটা আমরা পড়ছি, নার্ভাস অ্যাসোসিয়েশন মানে স্নায়ুর সঙ্গে এমন ভাবে ওতপ্রোত ভাবে সেটি সংমিশ্রিত হয়ে যাচ্ছে, যেটি আমাদের ওই রিফ্লেক্স অ্যাকশনের মতন, যেমন চোখে কিছু পড়তে এলি চোখের পাতা পড়ে যায়, এর জন্য আমাদের ভাবতে হয় না, স্নায়ু নিজে নিজে রিয়াক্ট করে। এইরকম যে রিফ্লেক্স অ্যাকশন, মাসল মেমারি যে আমাদের থাকে, তাতে যেমন আমাদের রিয়াক্ট করতে কখনো ভাবতেও হয় না, খুব সহজ স্বাভাবিকভাবে অটোমেটিক্যালি এই রিয়াকশন গুলি হয়। স্বামীজি বলছেন যে এডুকেশন হচ্ছে এইরকম, যদি স্নায়বিক আমাদের সংমিশ্রিত হয় আইডিয়াগুলি, আমরা কন্টেন্টে যা পড়ছি, কারিকুলামে যা পড়ছি, শিক্ষক মহাশয়ের কাছ থেকে যা শুনছি, যা তত্ত্ব, তাহলে হচ্ছে গিয়ে আমাদের সেইটি হচ্ছে প্রকৃত শিক্ষা। তাহলে আমরা যেটি জানলাম, শিক্ষক মহাশয়ের কাছ থেকে সাজেশনস আছে। নাও স্বামীজির যে সাইকোলজিক্যাল যে পার্সপেক্টিভ এই শিক্ষা এবং বিদ্যার প্রতি, খুব ছোট্ট পরিসরে দেখুন। আমাদের প্রথমেই বডি আছে, আমরা জানি আমাদের শরীর আছে। স্বামীজির ভাষায় আমাদের অস্তিত্ব হচ্ছে যে প্রথমে শারীরিক, তারপরে মানসিক, তারপরে আমাদের চিত্ত বা কর্মাশয় আছে, এবং অবশেষে রয়েছে বুদ্ধি। এবং সমস্ত কিছুর পিছনে যিনি আছেন বলে এই সমস্ত কিছু থাকা সম্ভব হচ্ছে, তিনি হচ্ছেন আত্মা। এখন এই আত্মা হচ্ছে কনসাসনেস বা চৈতন্য। বাকি বুদ্ধি আমরা যা বলে গেলাম, ওখান থেকে নেমে আসুন। বুদ্ধি, চিত্ত বা কর্মাশয়, মন এবং ইন্দ্রিয়গুলি, শরীর বলতে শরীরের যে ইন্দ্রিয়গুলি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এবং ত্বক, এই 5টি ইন্দ্রিয় বা শরীর বলুন, যাই বলুন না কেন, এই যে এইগুলি সমস্ত কিছু হচ্ছে জড় বস্তু। একমাত্র আত্মা হচ্ছে চৈতন্য, বাকি সমস্ত কিছু হচ্ছে জড়। এইটা ইন্ডিয়ান সাইকোলজিস্টদের বিউটিফুল কন্ট্রিবিউশন, যে মন হচ্ছে জড় বস্তু, বুদ্ধি হচ্ছে জড় বস্তু। ওয়েস্টার্ন সাইকোলজি যত অ্যাডভান্স হচ্ছে, আগে ওরা মনকেই কনসাসনেস বলে মনে করত, ব্রেন থেকে কনসাসনেস আসছে বলে মনে করত। ইন্ডিয়ান সাইকোলজিস্টরা কখনো মনে করেননি। তাদের ক্ষেত্রে ব্রেন আর যেমন চোখ, কান, নাক, জিভ, ত্বক আছে,
ঠিক এইরকমই একটি ডিভাইস, একটি যন্ত্র, হ্যাঁ হতে পারে, খুব আরো উন্নততম যন্ত্র হতে পারে, কিন্তু এইটাই আমাদের কিন্তু আসল নয়। তাহলে মন হচ্ছে আমাদের এনার্জি, বুদ্ধি হচ্ছে এনার্জি। শুনে রেখে দিন, পরে চর্চা করতে পারবেন। স্বামীজি যদি রাজযোগ খুব খুঁটিয়ে পড়েন তখন আরো ভালো করে বুঝতে পারবেন। আমাদের মন, বুদ্ধি, এই সমস্ত কিছু হচ্ছে এনার্জি। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হাউ ডু উই লার্ন? আমরা শিখি কিভাবে? এই যে বিদ্যা, যে নলেজ, যে কন্টেন্ট আমরা শেখার কথা বলছি, যে শিক্ষা, এডুকেশনের কথা বলছি, আমরা শিখি কিভাবে? শেখার জন্য শুধুমাত্র কিন্তু এই 5টি দরজাই আমাদের খোলা আছে, এর বাইরে কোনো রাস্তা নেই। চোখ, কান, নাক, জিভ এবং ত্বক। আপনারা ভাববেন ভালো করে যে এর বাদ দিয়ে আমাদের কিন্তু কোনো সংবেদন ভেতরে আসতে পারে না। এই সংবেদনগুলি কন্টিনিউয়াস বাইরে থেকে, আউটার ওয়ার্ল্ড থেকে ইনফরমেশন গ্যাদার করছে এবং মনে থ্রো করছে। মন হচ্ছে এনার্জি। এখন যেটা ব্যাপার, মন এই ইনফরমেশন গুলিকে নিয়ে করে কি? সে সর্বক্ষণ ছুটে বেড়াচ্ছে, কন্টিনিউয়াস তার কাছে ইনফরমেশন যাচ্ছে, সে কখনো স্থিরভাবে বসে থাকতে পারে না। এই জন্য যোগশাস্ত্রে মনের সংজ্ঞা বলা হয়েছিল যে সংকল্পাত্মক বিকল্পাত্মক মনঃ। সর্বদা তাকে সংকল্প এবং বিকল্প, সর্বদা দোলাচলে রয়েছে, ঢেউ উঠছে এবং পড়ছে, কখনো স্থির নেই। যদি স্থির হয় সেটি আর মন থাকবে না, অন্য কিছু হয়ে যাবে। তো এই যে মন সর্বদা দৌড়দৌড়ি করছে, এই মন করে কি? মন কিন্তু ওই ইনফরমেশন গুলোকে নিয়ে একলা একলা কোনোভাবেই প্রসেস করতে পারে না। মনকে যেটা করতে হয়, আমি যে চিত্ত বা কর্মাশয়ের কথা বললাম, এই চিত্ত বা কর্মাশয় থেকে একটি সহজ ভাষায় আপনারা আমাদের যে মেমারি বা স্মৃতি হিসেবে বুঝতে পারেন। ওয়েস্টার্ন সাইকোলজি বলবে আমাদের মেমারি ব্রেনে স্টোর থাকে, ইন্ডিয়ান সাইকোলজি বলবে না, ব্রেনে স্টোরের প্রশ্ন নয়, সে যেখানে খুশি তুমি ওই রকম জড় ভাষায় বলতে পারো, কিন্তু এইগুলি হচ্ছে যে আমাদের ওই স্মৃতি, পূর্ব যে জ্ঞান রাশি আমরা লাভ করেছি, যা জেনেছি, যা শুনেছি, যা চোখে দেখছি। স্বামীজির যে মানে সাইকোলজি, আমার ডিপে ঢোকার খুব জায়গা নেই, কেননা ইন্ট্রোডাকশনটাই খুব বড় হতে হয়। আধুনিক কালের যে নিউরোসায়েন্স খুব অপূর্বভাবে মিলে যাচ্ছে, যা যা ওয়েস্টার্ন সাইকোলজি গবেষণা করে লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে তার সঙ্গে খুব অদ্ভুতভাবে মিলে যাচ্ছে স্বামীজির কথা। স্বামীজি বলছেন এমন যা কিছু আমরা দেখছি, যা কিছু আমরা শুনছি, সমস্ত কিছু আমাদের চিত্তে গভীর দাগ কেটে দিয়ে যাচ্ছে। এই সমস্ত কিছু আমাদের পূর্ব জ্ঞান রাশি, চিত্ত বা কর্মাশয়ে আমাদের স্টোর থাকে। মনকে এই পূর্ব জ্ঞান রাশির আলোকেই বুঝতে হয়। একটি ছোট্ট উদাহরণ আপনাদের দিই। মনে করুন এটি একটি পেন। এই যে পেনটি, এই পেনটি মনে করুন আপনি জীবনে কখনো পেন দেখেননি, পেন কি জিনিস আপনি জানেন না, কিন্তু কারুর কাছে কোথাও পেন শব্দটা শুনেছেন। এখন যদি আপনাকে বলা হয় আচ্ছা পেন নিয়ে এসো তো, আপনি শব্দটার সঙ্গে নিজেকে অ্যাসোসিয়েট করতে পারছেন, কিন্তু টেবিলে 1000টা পেন থাকলেও আপনি জানবেন না কোনটা পেন, কেননা আপনি দেখেননি কোনোদিন পেন। সুতরাং আমাদের চিত্তে, স্মৃতিতে, কর্মাশয়ে এই পেনের কোনো জ্ঞান স্টোর নেই। নাম্বার 2, ভাইসি ভার্সা। মনে করুন আপনি এই বস্তুটা দেখেছেন, কিন্তু আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি এই বস্তুটার নাম কি, সেটি আমি জানবো, আপনি এর নামটা জানেন না। ঠিক সেই রকম ভাবে, একইভাবে আপনাকে যদি বলা হয় আচ্ছা টেবিলে পেন আছে নিয়ে এসো তো, তখনও কিন্তু আপনি ওই আইডেন্টিফাই করতে পারবেন না আচ্ছা এইটাই পেন বলে, কেননা আপনাকে নামটা বলা হয়েছে। আপনি বস্তুটার নাম এবং যে রূপ, এই দুটো যতক্ষণ না অ্যাসোসিয়েশন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের নলেজ কমপ্লিট হয় না, আমাদের চিত্তে কর্মাশয়ে নলেজগুলি কমপ্লিট হয় না। ওই জন্য আমাদের পুরো জ্ঞান কমপ্লিট, সার্কেলটা কমপ্লিট হয় না। এখন এই যে চিত্ত বা কর্মাশয়, যাতে জ্ঞানরাশি স্টোর থাকে, মন প্রথমে ওইখানে নিয়ে গিয়ে দেখছে। যদি আমাদের আগেকার কোনো জ্ঞান না থাকে তখন কিন্তু মন বুঝতে পারবে না আমি কি শুনলাম, কি বুঝলাম, এর অর্থ কি মন ধরতে পারবে না। তখন ওকে এর অর্থটা বোঝবার জন্য যার কাছে যেতে হবে সেটি হচ্ছে বুদ্ধি। কেননা বুদ্ধি হচ্ছে খুব সাটল এনার্জি, মনের থেকেও আরো সূক্ষ্ম এনার্জি। তার মানে এই নয় যে সকলকার মধ্যে কিন্তু বুদ্ধি থাকে, মনে করবেন না সকলের মধ্যে কিন্তু বুদ্ধি থাকে। সকলের মধ্যে, আমরা মানুষ হলেও সকলের মধ্যে বুদ্ধি থাকে না। আমরা একটা কথা আগে শুনলাম যে মেধা কিন্তু আরো দূরের বস্তু। বলছি খুব ছোট্ট করে, আর 5 মিনিটে আমরা করবো, কনক্লুড করবো, টাইম হয়ে গেছে।
তো এই যে বুদ্ধির কাছে যায়, এই জন্য এই বুদ্ধিকে যোগ দর্শনে তার সংজ্ঞা বলা হয়েছে যে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। সে একটা ফার্ম একটা ডিসিশন দিতে পারবে, কনক্লুসিভ একটা ডিসিশন দিতে পারবে তাকে, এইটা করো, মনকে গাইড করতে পারবে। আমরা যে অনেক ক্ষেত্রেই ভালো ছাত্র হতে পারি না, তার কারণ হচ্ছে আমাদের অনেকেরই বুদ্ধি, নিশ্চয়াত্মিকা বুদ্ধি তৈরি হয় না। বুদ্ধি হচ্ছে খুব প্রাথমিক স্টেপ। নাও স্বামীজি বলছেন তাহলে কোঅর্ডিনেটরের কাজটা কে করছে? কোঅর্ডিনেটরের কাজ করছে মন, যেটি হচ্ছে একটি শক্তি। এখন এই মনশক্তি উৎপন্ন হয় কোত্থেকে? কেননা আমরা জানি যদি শক্তি হয় তাকে তৈরি করতে হবে। একটি বস্তু থেকে, একটি শক্তি থেকে হয় আরেকটি শক্তিতে আমাকে রূপান্তরিত করে মনকে তৈরি করতে হচ্ছে, অথবা পদার্থকে ভেঙে আমাকে তৈরি করতে হচ্ছে, জড়কে ভেঙে শক্তিতে রূপান্তরিত করতে হচ্ছে। ইন্ডিয়ান সাইকোলজিস্টরা বলছেন যে তুমি যে খাদ্য খাচ্ছ সেইখান থেকে আমাদের গ্রস ফিজিক্যাল এনার্জি, মাসেল এনার্জি এ সমস্ত তৈরি হওয়ার পর খুব সূক্ষ্মতম এনার্জি কনভার্টেড হয়ে মন তৈরি হচ্ছে। উপনিষদে এই নিয়ে গবেষণা রয়েছে, ডিসকোর্সও রয়েছে। আপনারা যদি ইন্টারেস্টেড হন পড়তে পারেন, ছান্দোগ্য পরিষদ দেখবেন, সেখানেও রয়েছে ঋষি সত্যকামের ঘটনা রয়েছে, তার বাবা তাকে শিক্ষা দিচ্ছেন কিভাবে যে মন তৈরি হয় আমাদের। তো এই মনোরাশি, এই যে মন, যে মনোশক্তি, এই মনোশক্তি কিন্তু হচ্ছে কোঅর্ডিনেটর। এ কোঅর্ডিনেট করছে ইন্দ্রিয়গুলোর সঙ্গে, যেগুলো আমাদের বাইরের দিকে ফোকাস করে আছে ক্যামেরার মতন। এর সঙ্গে চিত্ত, যেখানে সমস্ত ডেটা ব্যাংক স্টোর হয়ে আছে, এবং বুদ্ধি যে ফার্ম ডিসিশন দিচ্ছে, এই সমস্ত কিছুর সঙ্গে কিন্তু কোঅর্ডিনেট করছে মন। সুতরাং মন হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ জিনিস। স্বামীজির এডুকেশনাল ফিলসফি ওই জন্য সবসময়তেই বারবার করে বলছেন কনসেন্ট্রেশন অফ মাইন্ড ছাড়া কিচ্ছু হবে না। সমস্ত কিছুর সাকসেস লুকিয়ে আছে ওই একটি জায়গাতে, মনোসংযম। আচ্ছা, এই যে মনোরাশি, মনোশক্তি আমরা দেখছিলাম যে যেটি কোঅর্ডিনেট করছে, স্বামীজি বলছেন এটিকে আমরা ধরতে পারবো কিভাবে, এটাকে আমরা পৌঁছাতে পারবো কিভাবে? কনসেন্ট্রেট করতে গেলে তো পৌঁছানোর উপায় থাকতে হবে মনের কাছে আমাদের। স্বামীজি বলছেন এর জন্য একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই মন যে ফোর্স বা গতি বা বেগ অবলম্বনে গোটা শরীরে ছড়িয়ে আছে, দৌড়দৌড়ি করে বেড়াচ্ছে, লাপাচ্ছে, এই শক্তিটাকে বলা হয় প্রাণ শক্তি। এবং এই প্রাণ শক্তিটাকে আমরা ধরতে পারবো না। এর একটি গ্রস ফিজিক্যাল রূপ আছে, যেটি আমরা শ্বাস এবং প্রশ্বাস রূপে জানি। এই শ্বাস প্রশ্বাসকে যতক্ষণ না আমরা কন্ট্রোল করতে পারছি, আমরা প্রাণে পৌঁছাতে পারবো না। যতক্ষণ না প্রাণে পৌঁছাতে পারছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু মনে পৌঁছাতে পারবো না। এটি একটি পদ্ধতি যোগের দিক থেকে। এইবারে আরেকটি পদ্ধতি আছে যেটা কিন্তু আমরা করতে পারি খুব সহজে। সেটি হচ্ছে এইটা যে আমি বললাম আমাদের সকলের কিন্তু বুদ্ধি থাকে না। তার মানে এই নয় যে সাম কাইন্ড অফ ইন্টেলিজেন্স নেই, কিন্তু পিওর ইন্টেলিজেন্স আমাদের নেই। আমরা ইন্টেলিজেন্স বলতে যা বুঝি, ধরুন আগে আমরা সাইকোলজিতে বলতাম একটি ছাত্রের কোনটা অত্যাবশ্যকীয় জিনিস না আইকিউ, আমরা আইকিউ টেস্টও করতাম ইত্যাদি ইত্যাদি, তার কত আইকিউ সেই অনুযায়ী তাকে ছাপ্পা মারতাম, সে আইনস্টাইনের মতন কিনা বা তার থেকেও আইকিউ বেশি কিনা, সেই দেখে আমরা একটা ধারণা করার চেষ্টা করতাম ছেলেটি কতটা বুদ্ধিমান, ছাত্রটি। এখন যে ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যত অ্যাডভান্স করেছি চর্চার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে, আমরা কিন্তু ওই সাইকোলজির ক্ষেত্রে আমরা কিন্তু ওই ইন্টেলিজেন্স থেকে, আইকিউ থেকে, ইন্টেলিজেন্স কোশেন্ট থেকে আমরা কিন্তু ইমোশনাল কোশেন্টের দিকে চলে এসেছি। যেটা ব্যাপার সেটা হচ্ছে এইটা বলা হচ্ছে মানুষের মধ্যে যদি বুদ্ধিও থাকে, ক্ষুরধার বুদ্ধিও থাকে, কিন্তু তার মধ্যে ইমোশনের যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু সে একটা চোর ডাকাত গুন্ডা ভালো হতে পারে, খুব ভালো গুন্ডা হবে, ভালো ডাকাত হতে পারে, খুব বড় এরকম অপরাধীও হতে পারে, কিন্তু তার যদি ব্যালেন্সড ইমোশন থাকে সে খুব ভালো মানুষ হতে পারবে, যেটি আমাদের চর্চার জায়গা। এই ভালো মানুষ হতে গেলে আমাদের কিন্তু ইমোশনাল যে ইন্টেলিজেন্স, তাকে কিন্তু খুব ভালো হতে হবে। তার মানে একটি জিনিস খুব পরিষ্কার, আমরা যেমন ভাবে সবাই সায়েন্স পড়ছি কিন্তু সবাই কিন্তু সায়েন্টিস্ট হতে পারছি না। কেন? অনেকেই আমাদের বুদ্ধি আছে, আমরা সবই বুঝি সায়েন্সের থিওরি, বাট উই আর নট সায়েন্টিস্ট। কেউ কেউ সায়েন্টিস্ট হচ্ছেন, কেন? তাদের খুব ডিপ ইমোশনাল ইন্টেলিজেন্স জেগেছে বিষয়টার প্রতি, যেটিকে আমরা একটি কথা বললে বুঝতে পারবো, প্যাশন।
তার মধ্যে ওই প্যাশনটা জন্মগ্রহণ করেছে। এই প্যাশন বা ইমোশনাল ইন্টেলিজেন্স জন্মগ্রহণ করতে গেলে এমন একটি এই পদ্ধতিটি হচ্ছে এমন, বিষয়টি হচ্ছে এমন, যেখানে মন কনসেন্ট্রেটেড হয়ে বুদ্ধির সঙ্গে প্রায় একটা মেশামেশি অবস্থায় চলে যায়। আমরা বলছিলাম মন যদি কনসেন্ট্রেটেড হয় তখন আর মন থাকবে না, মন যদি কনসেন্ট্রেটেড হয় তখন মন কিন্তু ওই বুদ্ধির দিকে চলে যাবে। শ্রীরামকৃষ্ণের কথা আছে, শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক। সুতরাং মন ওই বুদ্ধির দিকে চলে যাবে, ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্ম নেবে, প্রচন্ড প্যাশনের জন্ম নেবে। এই প্যাশন যদি জন্মগ্রহণ করে তখন সেই প্যাশনটিকে, কনসেন্ট্রেটেড মাইন্ডটিকে আমরা যেদিকে প্রয়োগ করব সেই দিকেই কিন্তু সোনা ফলবে। এখন যেটি ব্যাপার সেটি হচ্ছে এইটা করতে গেলে স্বামীজি দুটো উপায়ের কথা বলেছেন, বা প্রকারান্তরে একটি উপায়, দুভাবে বক্তব্যটা প্রকাশ করা হচ্ছে। স্বামীজি যে সূত্র দিয়েছেন শ্রদ্ধা এবং ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য এই মানে এই নয় যে নারী বর্জন করা বা ওই ধরনের। ব্রহ্মচর্য মানে হচ্ছে যে, একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন, নারী পুরুষ সমস্ত প্রাণীর ভেতরে যে এক আত্মা, ওই যে চৈতন্যের কথা বলা হলো, ওই এক আত্মা যাতে সমস্ত জ্ঞান রাশি নিহিত আছে, এই জ্ঞান রাশি আমার ভিতরে আছে, এই জ্ঞান রাশি আত্মায় আছে, এবং এই জ্ঞান রাশি সকলের মধ্যে আছে সমানভাবে, এতে বিশ্বাস করা। প্রথমেই তো আপনি জানতে পারবেন না, তো জানবার জন্য যে এই স্বামীজির কথায় যে আপনার বিশ্বাস, এটি হচ্ছে শ্রদ্ধা। পূর্ব গুরুদের কথায় যারা গবেষণা করেছেন, গবেষণালব্ধ ফল ঋষিরা যে বলে গেছেন, তার প্রতি যে বিশ্বাস, তারা যা বলে গেছেন সত্য, এই বিশ্বাস হচ্ছে শ্রদ্ধা। আনফ্লিঞ্চিং এইরকম বিশ্বাস চাই, শ্রদ্ধা, এবং ওই রকম ওই আত্মার প্রতি বিশ্বাস, সেটি হচ্ছে ব্রহ্মচর্য। যেমন মনে করুন একটি গ্লাস আছে, একটি বাটি আছে, সকলের ভেতরেই কিন্তু ওই একই স্পেস আছে, একই আকাশ আছে। বাটির ভেতরের আকাশটা গ্লাসের ভেতরের আকাশটার মধ্যে কোনো পার্থক্য নেই, পার্থক্যটা হচ্ছে বাইরের গ্লাসের রূপে, বাটির রূপে। সেই রকম ভাবে আমাদের সকলের মধ্যে একই আত্মা চৈতন্য রয়েছে, এর উপরে গুরুবাক্যে বিশ্বাস স্থাপন করতে হবে, শ্রদ্ধা এবং ব্রহ্মচর্য। এবং এই জ্ঞানরাশি যে মন এবং বুদ্ধি, জড় পদার্থ কোনোদিন জ্ঞান দিতে পারে না। জ্ঞান একমাত্র আত্মায়, যা চৈতন্য, সেইটাই হচ্ছে জ্ঞানরাশি। এই আত্মা হচ্ছে সেই জ্ঞানরাশি। ঠিক যেমন ভাবে স্বামীজি বললেন, মন যদি কনসেন্ট্রেটেড হয়, সেই রকম স্বামীজি বলছেন জীবন মুক্তের গীতিতে খুব সুন্দর কথা, প্রাণের গভীর দেশে করিলে স্পন্দন, মহাপ্রাণ উচ্চ তত্ত্ব দেয় প্রকাশিয়া। ঠিক সেই রকম ভাবে মন যদি খুব কনসেন্ট্রেটেড হয়, সেটি প্রায় বুদ্ধির সঙ্গে মিশে যায়। ওই রকম বুদ্ধি নিয়ে, যে ইমোশনাল ইন্টেলিজেন্স বা প্যাশনের কথা বলছিলাম, ওই প্যাশন দিয়ে যদি আমরা আত্মাতে ঘর্ষণ করি, ওই রকম ফ্রিকশন উৎপন্ন করি, সমস্ত জ্ঞান রাশিকে আমরা জানতে পারবো আমার ভিতরে আছে। বাইরে জ্ঞান নেই, বইয়ে জ্ঞান নেই। স্বামীজি নিউটনের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন, আপনারা বুঝতে পারবেন। আপেল পড়লো, সেটা থেকে নিউটনের মাধ্যাকর্ষণের জ্ঞান হয়নি। আপেল পড়াটা ওই বাইরের প্রদীপ থেকে আগুন জেলে কাঠে দেবার মতন সাজেশন। নিউটন নিজের মনের গভীরে, নিজের বুদ্ধির গভীরে মন্থন করলেন, সেইখান থেকে এই জ্ঞান রাশিটি আবিষ্কার করলেন। সুতরাং স্বামীজির এডুকেশনাল ফিলসফি হচ্ছে এমন একটি ব্রহ্মময় ফিলসফি, যেখানে আত্মা ব্রহ্ম সেই হচ্ছে সর্বজ্ঞানের আকর। এবং সেই জ্ঞান রাশিকে, যেহেতু আমরা হিউম্যান বিইং, আমরা এমনি জানতে পারছি না, আমাদেরকে এই পদ্ধতি অবলম্বন করতে হবে যে আমরা যা শুনবো, যা দেখবো, সেগুলো যেন পরিশুদ্ধ হয়। প্রথমের দিকে যে প্রার্থনা করেছিলাম, ভদ্রং কর্ণে বিশৃণুয়াম, আমরা যা শুনছি সেগুলি যেন ভদ্র শুনি, খুব আমাদের কাছে বেনিফিশিয়াল হয়, পজিটিভ হয়, সেই জিনিস শুনবো, সেই জিনিস দেখবো। আমরা মনটিকে নিত্য নিয়মিত পরিশুদ্ধ রাখবো, এবং বুদ্ধিকে গুরুবাক্য, শ্রদ্ধা এবং ব্রহ্মচর্য অবলম্বন করে পিওর রাখবো। তাহলে কিন্তু আমরা ওই ইমোশনাল ইন্টেলিজেন্সের জন্ম দিতে পারবো। যে ইমোশনাল ইন্টেলিজেন্স জন্মগ্রহণ করলে সেটাকে আমরা ধী বলি, এবং সেটা যখন খুব ম্যাচিওর্ড হয়, সেটি হচ্ছে মেধা। আমরা ওই মেধার দিকে এগিয়ে গিয়ে একমাত্র তখনই যদি আমরা মেধা অ্যাকুয়ার করতে পারি, সমস্ত জ্ঞান রাশিকে আমরা আবিষ্কার করতে পারবো। স্বামীজির কাছে প্রার্থনা করি তিনি আমাদের এই দিকে পরিচালিত করুন। সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার।